আসসালামু আলাইকুম। আইটিএনএসসি লাইভ ক্লাসে সকলকে স্বাগতম। আজ আমরা তৃতীয় শ্রেণীর সপ্তম অধ্যায় খাদ্য সম্পর্কিত তথ্য আলোচনা করব। আর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই তোমাদের প্রাথমিক বিজ্ঞান বই, খাতা এবং কলম নিয়ে বসো। আর অভিভাবকের কাছে অনুরোধ, আপনারা অনলাইনে ক্লাস চলাকালীন সময়টুকু আপনার বাচ্চার পাশে থাকেন এবং সার্বিক সহযোগিতা করুন। তো আজ আমরা আলোচনা করব খাদ্য অধ্যায়ের দ্বিতীয় অংশ, পৃষ্ঠা নম্বর 48। এই 48-এর পরবর্তী পৃষ্ঠাগুলো আজকে আমরা আলোচনা করব। আর এই আলোচনার প্রথমে আমরা চলে যাচ্ছি ফল। ফল কি? ফলকে আমরা কখনো খেয়েছি, দেখেছি? ফল কি করে আমরা কি এটা জানি? মানুষ ফল খায়, প্রাণীরাও কিন্তু ফল খেয়ে বেঁচে থাকে। অনেক প্রাণী আছে, পাখিরা, তারপরে কাঠবিড়ালি, এরকম আরও অনেকগুলো প্রাণী আছে, যেমন বাদুড়, আরও অনেক অনেক প্রাণী আছে যারা শুধু ফল খেয়ে বেঁচে থাকে। তো মানুষ ফল খায়, প্রাণীও ফল খায়। এই ফল খায় কেন? আমরা এই পাঠেই গতদিনের ক্লাসে জানতে পারছিলাম যে ফলে আছে প্রচুর ভিটামিন ও খনিজ। আর এই ভিটামিন খনিজ হচ্ছে পুষ্টির একটি উপাদান, যা শরীরের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাই মানুষ কি করে? ফল খায়। ফল খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। আমাদের চারপাশে অনেক রকমের ফল পাওয়া যায়। তোমার চারপাশে যেসব ফল পাওয়া যায় সেগুলোর কয়েকটা ফলের নাম বলতে পারো? আম, জাম, কলা, কাঁঠাল, পেঁপে, নারকেল, বেল, কমলা, পেয়ারা, কাঁঠাল, এরকম অনেক রকমের ফল আছে, তাই না? তোমার আশপাশে যে ফলগুলো পাওয়া যায় সেই ফলগুলো কি সব সময় তুমি পেয়ে থাকো? দেখো, তোমার যে ফলটা গ্রীষ্মকালে পাওয়া যাচ্ছে সেটা শীতকালে পাওয়া যাচ্ছে না। যে ফলটা আমরা বর্ষাকালে পেয়ে থাকি সেই ফলটা কিন্তু আবার গ্রীষ্মকালে পাচ্ছি না। তো এই যে এক একটা সময়ে এক এক রকমের ফল পাচ্ছি, সেটা কিন্তু একটা কারণ আছে। তো এরপরে আমরা কিছু কিছু ফল কিন্তু সব সময় পেয়ে থাকি, এগুলোকে বলে 12 মাসি ফল। তো যেগুলো আমরা সবসময় পাই সেগুলো হচ্ছে 12 মাসি ফল। এই সময়ের পার্থক্যের মাধ্যমে যে এক এক সময়ে এক এক রকমের ফল পাওয়া যায় সেটা আমরা লিস্ট করতে পারি, একটা তালিকা তৈরি করতে পারি। আমরা দেখছি আমাদের একটা কাজ আছে, প্রশ্ন আছে, সেই প্রশ্নটার উত্তর আমরা একটু জেনে নিই। প্রশ্ন হচ্ছে, বিভিন্ন ঋতুতে কি কি ফল পাওয়া যায়? ঋতু কি বুঝি? আমাদের দেশে কিন্তু 6টা ঋতু আছে, তাই না? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। এই যে 6টা ঋতু, এই 6 ঋতুর এক এক ঋতুর পরিবেশ এবং বৈশিষ্ট্য আলাদা 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 ধরনের কারণে এর বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাও কিন্তু আলাদা। আমরা যে ঋতুতে যে ফলটা পেয়ে থাকি সেটা অন্য ঋতুতে পাই না। যে ঋতুতে যে ফসলটা পেয়ে থাকি সেটা অন্য ঋতুতে উৎপাদন করাও সম্ভব হয় না। এই যে ঋতুভেদে ফসল, ফল এসব উৎপাদনের পার্থক্য, এটা কেন হয়? বিভিন্ন ঋতুতে কি কি ফল পাওয়া যায় সেটা আমরা আগে জেনে নেই। ঋতু বুঝছি, এখন আমাদের একটা কাজ হচ্ছে মৌসুমী ফলের শ্রেণীবিন্যাস করা। মৌসুম তো বুঝি, মৌসুম হচ্ছে ঋতু। মৌসুম হলো ঋতু, এইটি হচ্ছে আরবি শব্দ, আর এর অর্থ ঋতু। এই এক এক ঋতুতে এক এক রকমের ফল পাওয়া যাচ্ছে। এটার জন্য আমরা ঋতুভেদে ফলগুলো আলাদা আলাদা করে ভাগ করে দিই। যেমন গ্রীষ্ম ঋতুতে যে ফলগুলো পাওয়া যাচ্ছে সেগুলো একটা তালিকা, এরপরে যেগুলো শীত ঋতুতে পাওয়া যাচ্ছে সেগুলোর জন্য একটা বক্স, আর যেগুলো 12 মাস বা সব সময় পাওয়া যাচ্ছে সেগুলো আর একটা বক্স। এজন্য 3টা বক্স করে আমরা এগুলো লিখে দিলাম। গ্রীষ্মকালীন
গ্রীষ্মকালীন ফল, শীতকালীন ফল। তোমরাও তোমাদের খাতায় এই কাজটুকু করে নাও। এটা তোমাদের একটি প্রশ্নের উত্তর জানা সহ অনেক তথ্য সহযোগিতা করে থাকবে। বারোমাসি ফল, এই যে তিনটা ভাগ করলাম, এই তিন ভাগে আমরা যখন যে ফলগুলো পাওয়া যাচ্ছে, এইখানে ছবিতে কিছু ফল দেওয়া আছে, কিন্তু পৃষ্ঠ নম্বর 48-এ আমরা অনেকগুলো ফল দেখতে পাচ্ছি। পেঁপে, কলা, নারকেল, বেল, বড়ই, কমলা, পেয়ারা, কাঁঠাল, আম, অনেকগুলো ফল দেখতে পাচ্ছি। এগুলো কোনটা কোন সময় পাওয়া যায় সেটা সময়ের ভেদে আলাদা আলাদা করে লিখব। গ্রীষ্মকালীন ফলগুলো হচ্ছে আম, লিচু, কাঁঠাল। এগুলো আমরা এই গ্রীষ্মকালীন ফল যে তালিকাটিতে লিখবো সেখানে লিখে নেই আম, জাম, লিচু। এরপরে আছে কাঁঠাল, বেল, পেয়ারা। তো এইভাবে তোমরা অনেকগুলো ফলের নাম লিখতে পারো। শীতকালীন ফল কোনগুলো তার কয়েকটি নাম লিখি। শীতকালীন ফল যেমন কমলা, বড়ই, জলপাই। এরকম শীতকালে পাওয়া যায় অনেকগুলো ফলের নাম এখানে লিখে নেব। আর সবসময় পাওয়া যায় কোন ফলগুলো তোমরা কি লক্ষ্য করছো? কিছু ফল কিন্তু আমরা সবসময় পাচ্ছি, যেমন কলা। কলাটা আমরা 12 মাসে আমাদের বিভিন্ন জায়গায়, আমাদের চারপাশে সব জায়গায় কিন্তু পাওয়া যাচ্ছে, যেমন কলা। এরপরে পাওয়া যাচ্ছে আমাদের পেঁপে। আর কি পাওয়া যেতে পারে? তোমাদের চারপাশে সব সময় পাওয়া যায় এরকম ফলের নামগুলো এখানে লিখে ফেলবে। তো তালিকাটি কিভাবে আমরা সম্পূর্ণ করছি? তিনটি সময় আলাদা আলাদা করে ভাগ করে নিয়ে যখন যে ফলগুলো পাওয়া যায় সেই ফলগুলোর নাম সময়ের ভেদে নাম অনুসারে লিখে দিলাম। চিত্রের যে ছবিগুলো আছে সেই ছবিগুলো অনুসারে আমরা ভাগ করে এখানে লিখে নিলাম। এখন আমরা আলোচনা করি এই ফলগুলো কোনটা কোন সময় পাওয়া যায় এবং কেন বলতেছি। ফলে আছে প্রচুর ভিটামিন এবং খনিজ। স্বাস্থ্য ভালো রাখার জন্য, রোগ প্রতিরোধ করার জন্য ফল আমাদের প্রয়োজন। আমরা আপেল, কলা, আঙুর, কমলা এরকম অনেক ফল খেয়ে থাকি, কিন্তু কিছু ফল কেবল গ্রীষ্মকালে এবং কিছু ফল কেবল শীতকালে পাওয়া যায়, আবার কিছু ফল 12 মাসই পাওয়া যায়। তো এই যে ফলগুলো পাওয়া যাচ্ছে এক এক সময় এক এক রকম ফলগুলো যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলোকে বলে মৌসুমী ফল। কোন মৌসুমে বা কোন ঋতুতে কোন ফল পাওয়া যায় তার ভিত্তিতে আমরা ফলগুলোকে তিনটি ভাগে ভাগ করতে পারি, যেমন গ্রীষ্মকালীন ফল, শীতকালীন ফল, 12 মাসি ফল। এভাবে তিনটি ভাগে ভাগ করতে পারি। তো আমরা এখন ছবি দেখছি পৃষ্ঠ নম্বর 49-এ সময়ের ভেদে ফলগুলোর ছবি দেওয়া আছে। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি কাঁঠাল, তরমুজ, আমরুচ, এরপরে আছে পেয়ারা, আম, লিচু, আনারস, জাম, এরকম অনেকগুলো ফল। আর শীতকালীন ফলগুলোর মধ্যে রয়েছে আঙুর, বড়ই, জলপাই, কমলা। আরও অনেক ফল রয়েছে শীতকালে, যেগুলো আমরা শীতকালে পেয়ে থাকি। এরপরে 12 মাসি ফল, যেগুলো সব সময়ই আমরা পেয়ে থাকি, যেমন কলা, পেঁপে, আপেল, নারিকেল। এগুলো আমরা 12 মাসই পেয়ে থাকি। এরপরে এই যে তালিকাটি সম্পূর্ণ করলাম, এই তালিকাটি অবশ্যই যথাসহকারে আমরা সংরক্ষণ করব এবং সেটা আমাদের নোট হিসেবে কাজে দেবে। এখন আমরা আলোচনা করব সবজি। সবজি কি? সবজি হচ্ছে একটি খাদ্যের বস্তু, তাই না? আমরা
প্রতিনিয়তই কোনো না কোনো সবজি খেয়ে থাকি, যেমন ফুলকপি, বাঁধাকপি, শিম, আলু, কাঁচামরিচ, টমেটো, লাউ, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, পেঁপে, করলা, পুঁই শাক, লাল শাক, ডাঁটা শাক, পালং শাক, এরকম অনেক অনেক রকমের সবজি আমরা প্রতিনিয়ত খেয়ে থাকি। তো এই সবজিগুলো আমরা বেশিরভাগই রান্না করে খেয়ে থাকি। আমরা জেনেছি সবজিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ লবণ, তাই সবজি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। নিয়মিত সবজি খেলে অনেক অসুখ বিসুখ থেকে মুক্ত থাকা যায়, রক্ষা পাওয়া যায়। টমেটো, ফুলকপি, বাঁধাকপি, গাজর এরকম অনেক সবজি আমরা খেয়ে থাকি। আর যে সবজিগুলো খাই সেগুলো কি আমরা সবসময় পেয়ে থাকি? একই সবজি আমরা 12 মাস কাল পাচ্ছি না, আবার কিছু সবজি 12 মাস কাল পাচ্ছি। যেমন ধরো পেঁপে, এটা বাজারে 12 মাসই পাওয়া যায় আর 12 মাসই উৎপাদন করা সম্ভব হয়, কিন্তু মূলা শীতকালে ছাড়া উৎপাদন করা সম্ভব হচ্ছে না। শীতকালের পরবর্তীতে এই সবজিটা আর পাওয়া যাচ্ছে না। আলু শুধু শীতকালে উৎপাদন করা হলেও আলু কিন্তু সারা বছর এই সংরক্ষণের মাধ্যমে পাওয়া যাচ্ছে। আর গ্রীষ্মকালের যে ফসলগুলো, সবজিগুলো আছে, সেই সবজিগুলো কিন্তু আবার শীতকালে পাওয়া যাচ্ছে না। যেমন চিচিঙ্গা, ঢেঁড়স, পটল, এগুলো কিন্তু গ্রীষ্মকালীন, আর এই গ্রীষ্মকালীন ফসলগুলো আবার শীতকালে উৎপাদন করাও সম্ভব হয় না, আর এগুলো শীতকালেও পাওয়া যাচ্ছে না। এখন আমরা আলোচনা করব মৌসুমী সবজি নিয়ে। তোমার আশপাশে বাজারে বিভিন্ন রকম সবজি দেখতে পাচ্ছ, তোমরা বাড়ির উঠোনে, আনাচে কানাচে বিভিন্ন জায়গায় সবজি চাষ করে থাকো। এছাড়াও কিন্তু তোমার বাড়ির আশপাশে যে ফসলের মাঠগুলো আছে সেখানেও তোমরা সবজি চাষ করতে পারো। আর এই সবজি চাষের মাধ্যমে আমরা সবজির চাহিদা পূরণ করতে পারি। তো আমরা এখন যাব গ্রীষ্মকালীন, শীতকালীন, 12 মাসি এরকম মৌসুমী যে সবজিগুলো আছে সেই সবজিগুলো সম্পর্কে। আমরা পৃষ্ঠ নম্বর 50-এ কিছু ছবি দেখতে পাচ্ছি। এই ছবিতে আছে বিভিন্ন ধরনের বিভিন্ন মৌসুমের সবজিগুলো। আমরা প্রথমে কি দেখতে পাচ্ছি? প্রথমে দেখতে পাচ্ছি ডাঁটা শাক, এরপর দেখতে পাচ্ছি আমরা মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়ার পরে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি পুঁই শাক, কচু শাক, ঝিঙে, ঢেঁড়স, করলা, বরবটি, চিচিঙ্গা, চাল কুমড়া, এই জাতীয় অনেকগুলো সবজি। আর এই সবজিগুলো পাওয়া যাচ্ছে গ্রীষ্মকালে। এই সবজিগুলো গ্রীষ্মকালে জন্মায় বলে এই সবজিগুলো গ্রীষ্মকালে পাওয়া যায়। আর এই সবজিগুলোকে তাহলে কি বলে? গ্রীষ্মকালীন সবজি। যে সবজিগুলো গ্রীষ্মকালে জন্মায় সেগুলোকে বলে গ্রীষ্মকালীন সবজি। যেমন বিভিন্ন ধরনের শাক, ডাঁটা শাক, পুঁই শাক, এরপর আছে পটল, করলা, ঢেঁড়স, কাঁকরোল, ঝিঙ্গা, দুন্দুল, চিচিঙ্গা, শসা, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, পানি কচু ইত্যাদি। এই ফসলগুলো পাওয়া যাচ্ছে গ্রীষ্মকালে, তাই এগুলো হচ্ছে গ্রীষ্মকালীন সবজি। আমরা এরকম একটি তালিকা করে কিন্তু ফলের মতো সবজির একটি তালিকা তৈরি করতে পারি। আমরা ফলের পরিবর্তে এখানে সবজিগুলোর নাম লিখে নেব। আমরা এখানে সবজিগুলোর নাম লিখি গ্রীষ্মকালীন সবজি, শীতকালীন সবজি, 12 মাসি সবজি। এখন আমরা এই সবজিগুলোর নাম তালিকা করে লিখে নেই। এখন জানবো শীতকালীন সবজি কি।
শীতকালে যে সবজিগুলো জন্মে, যে সবজিগুলো আমরা পাই সেগুলো হচ্ছে শীতকালীন সবজি। শীতকালে কোন সবজিগুলো জন্মে সেগুলো একটু দেখে নিই। আমরা ছবিতে দেখতে পাচ্ছি বেগুন, মূলা, পালং শাক, ফুলকপি, বাঁধাকপি, লাউ, টমেটো, শিম, গাজর, এগুলো হচ্ছে শীতকালীন সবজি। এগুলো শীতকালে জন্মে থাকে। শীতকালীন সবজিগুলো গ্রীষ্মকালে কিন্তু পাওয়া যাচ্ছে না। আর শাকের মধ্যে কি কি আছে? লাল শাক, পালং শাক, লাউ শাক, এরকম কয়েক ধরনের শাক পাওয়া যাচ্ছে আর অনেকগুলো সবজি পাওয়া যাচ্ছে। শীতকালে যেগুলো জন্মে সেগুলোকে বলে শীতকালীন সবজি। তাহলে 12 মাসি সবজি কি? 12 মাসি সবজি হচ্ছে 12 মাস। বাংলা যে 12 মাসটা আছে মানে সব সময় যে সবজিগুলো আমরা পেয়ে থাকি সেগুলো হচ্ছে 12 মাসি সবজি। যেমন পেঁপে, বেগুন, কাঁচা কলা, এগুলো হচ্ছে 12 মাসি সবজি। কারণ পেঁপে আমরা 12 মাসি পেয়ে থাকি, বেগুন 12 মাসি পেয়ে থাকি, কাঁচা কলা এগুলো 12 মাসি পেয়ে থাকি। আবার শাকের মধ্যে রয়েছে লাল শাক, কলমি শাক, কচু শাক, এগুলো কিন্তু 12 মাসেই চাষ করা এখন সম্ভব। আর তাই এগুলো 12 মাসি সবজির তালিকায় রয়েছে। আমরা এখন জানলাম সবজি। সবজি কি? সবজি হচ্ছে একটি খাদ্য আর যার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ রয়েছে। সবজি কেন খাই? সুস্বাস্থ্যের জন্য সবজি খাই। সবজি খেলে আমাদের অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, অসুখ বিসুখ থেকে রক্ষা পাওয়া যায়। আর মৌসুমী সবজিগুলো সম্পর্কে আমরা জানলাম শীতকালীন সবজি, গ্রীষ্মকালীন সবজি, 12 মাসি সবজি। যেই সবজিগুলো যে সময়ে জন্মে, যেমন শীতকালে যেগুলো জন্মে শীতকালীন সবজি, গ্রীষ্মকালে যেগুলো জন্মে গ্রীষ্মকালীন সবজি, 12 মাসি যে সবজিগুলো জন্মে সেগুলো 12 মাসি সবজি। তো এইভাবে আমরা মৌসুমী সবজি সম্পর্কিত তথ্যগুলো জানতে পারলাম। এখন আমরা জানব খাদ্য সংরক্ষণ। শিক্ষার্থী বন্ধুরা, খাদ্য সংরক্ষণটা কি? আমরা তো প্রতিনিয়ত বলছি খাওয়া দরকার, খেতে হবে। খাদ্য নিয়ে আলোচনা করতেছি, শুধু খাদ্য খাবো, কি খাবো, কেন খাবো, কিভাবে খাবো সেটা জানলে হবে। আমাদের এই খাবারগুলো কিন্তু সংরক্ষণ করা অনেক দরকারি। সংরক্ষণ মানে কি? এটাকে নিরাপদে সুন্দরভাবে দীর্ঘদিন ধরে রাখা, এটা হচ্ছে সংরক্ষণ। শরীরের বৃদ্ধি এবং বেঁচে থাকার জন্য আমরা নানান রকমের খাবার খাই। ভালো ও তাজা সবজি আমাদের স্বাস্থ্য ভালো রাখে এবং শক্তি যোগায়। আর বাসি পচা খাবার তাহলে কি করে? বাসি পচা খাবার আমাদের শরীরকে অসুস্থ আর দুর্বল করে তোলে। আমরা তাজা সবজি আর ভালো সবজি খেলে কি হয়? আমাদের শরীর ও স্বাস্থ্যের জন্য ভালো। আমরা শরীরের বৃদ্ধি ঘটে, আমরা সুস্থ থাকি, আমরা বড় হই, বেঁচে থাকি, সুস্থ থাকি। আর যদি বাসি পচা নোংরা খাবারগুলো খেয়ে থাকি তাহলে কি হবে? ঠিক তার বিপরীত হবে, যেমনটা ভালো খাবার খেলে হয়। যেমন আমরা যখন বাসি পচা এবং জাঙ্ক ফুডগুলো খেয়ে থাকি তখন কি হয়? আমাদের শরীর বিভিন্ন ধরনের রোগাক্রান্ত হয়। আর রোগাক্রান্ত হওয়ার পর আমরা অসুস্থ হয়ে পড়ি, আমরা দুর্বল হয়ে যাই। পোকামাকড় আর জীবাণু এগুলো খাদ্যে যখন মিশে তখন খাবারটা কি হয়? নষ্ট হয়ে যায়। যেমন ধরো তুমি এক প্লেট খাবার খেতে দিচ্ছ, তার মধ্যে যদি একটা পোকা, ধরো একটা তেলা পোকা উড়ে এসে বসলো, সেই খাবারটা কি আর পরিষ্কার থাকলো? খাবার পর্যন্ত থাকলো? সেটা নিশ্চয়ই নোংরা হয়ে গেছে। কারণ তেলা পোকা যেখানে সেখানে বসে, যেখানে সেখানে উড়ি করে, হাঁটাহাঁটি করে, তো তেলা পোকা একটা নোংরা প্রাণী। তো এই প্রাণীটা যদি তোমার খাবারের মধ্যে বসে কখনই খাবারটা পরিষ্কার এবং ভালো খাবার হিসেবে থাকে না। তো খাবারের সাথে জীবাণু কিভাবে মিশে? জীবাণু কি? জীবাণু হচ্ছে ক্ষুদ্র অণুজীব, যেটা আমরা খালি চোখে দেখতে পাই না। আর খালি চোখে দেখতে না পাওয়া হাজার
ঘিরে আছে। চারপাশে রয়েছে নানান ধরনের জীবাণু, যেগুলো আমরা দেখতে পাই না। তো এই জীবাণুগুলো খাবারের সাথে যখন মিশে যায় তখন খাবার নষ্ট হয়ে যায়। বাসি পচা খাবার কিন্তু জীবাণু দ্বারা আক্রান্ত হয়। জীবাণুর আক্রমণের কারণেই কিন্তু খাবার পচে যায়। খাবারের মধ্যে যখন ব্যাকটেরিয়া নামক জীবাণুটা তৈরি হয় তখন খাবারটা পচে যায়। আবার দেখো, রুটি জাতীয় বা কোনো একটা খাবার, শুকনো খাবার যদি দীর্ঘদিন সংরক্ষণ করে রাখবো তখন দেখবো সেটার মধ্যে একটা তুলা তুলা কিছু একটা জন্ম নিচ্ছে, কালো হয়ে যাচ্ছে। এরপরে এভাবে সেই জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু ছত্রাকের আক্রমণ। তো এই ছত্রাক, ব্যাকটেরিয়া এগুলোর মাধ্যমে তোমার খাবারটা পচে যায়, নষ্ট হয়ে যায়, খাবারের অনুপযুক্ত হয়ে যায়। এই জন্য কী করতে হবে তোমার? অবশ্যই খাবারকে যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। খাদ্য যাতে নষ্ট না হয় সেজন্য আমাদের কী করতে হবে? খাদ্য সংরক্ষণ করতে হবে। তাহলে এই খাদ্য সংরক্ষণগুলো কেন করব সেটা জানলাম, কিন্তু এই খাদ্য সংরক্ষণ আমরা কিভাবে করব? খাদ্য সংরক্ষণ করা প্রয়োজন কেন সেটা জানার পরে আমরা এখন জানছি যে খাদ্য সংরক্ষণ কিভাবে জানব, কিভাবে করব। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখব কিভাবে খাদ্য সংরক্ষণ করতে পারি। তোমার বাসায় বিভিন্ন ধরনের খাবার রান্না হয়, বিভিন্ন প্রকার খাদ্যদ্রব্য যেমন সবজি, মাছ, মাংস, ফলমূল এসব সংরক্ষণ করা হয়। তার তালিকা তৈরি করো। তোমার সহপাঠীদের সাথে এই কাজ নিয়ে আলোচনা করো। এই যে একটা কাজ রয়েছে, এই কাজটি আমরা সম্পূর্ণ করব নিজে নিজে। বিভিন্ন প্রকার খাবারকে কিভাবে সংরক্ষণ করি? মাছ, মাংস। আমরা এখন অধিকাংশ মানুষই কিন্তু বাসায় রেফ্রিজারেটর ব্যবহার করি, তাই না? রেফ্রিজারেটর ব্যবহারের মাধ্যমে আমরা খাদ্যকে হিমায়িত করে বা ঠান্ডা করে খাবারটাকে সংরক্ষণ করি। যেমন আমাদের কাঁচা মাংস, মাছ, ফল এগুলো আমরা ফ্রিজে রেখে দিই, রেফ্রিজারেটরে রেখে দিই। রেফ্রিজারেশন করে এই খাবারটাকে আমরা কি করি? সংরক্ষণ করি। এরপর আমরা করতে পারি টিনজাত বা বোতলজাত করে। বিভিন্ন ধরনের খাবারটাকে টিনের মাধ্যমে আটকে রেখে, টিনের মধ্যে আটকে রেখে বা বোতলের ভিতরে আটকে রেখে সংরক্ষণ করা যায়। কিভাবে এটা সংরক্ষণ করে দেখো, একটা নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট সময় ধরে গরম বা উত্তপ্ত করে বোতলে ভরে সংরক্ষণ করা যেতে পারে। এভাবে সংরক্ষণ করাকে বলে বোতলজাত বা টিনজাত সংরক্ষণ। কোনো একটা খাবারকে নির্দিষ্ট তাপে এবং নির্দিষ্ট সময় ধরে একটা নির্দিষ্ট সময় গরম করতে হবে। গরম করার পর সেটাকে কী করবে? একটা বোতল অথবা টিনের মধ্যে সেটাকে আটকে রাখতে হবে, যাতে বাইরের বায়ু দ্বারা এটা নষ্ট না হয়। বাইরে থেকে পানি, বায়ু এ জাতীয় কোনো কিছুতে যাতে এটা নষ্ট না হয়, বাইরের আবহাওয়া থেকে দূরে রাখবে। আর এটাকে আগে কি করবে? একটা নির্দিষ্ট তাপমাত্রায় উত্তপ্ত বা গরম করে তারপর বোতলে সংরক্ষণ করে। এটাকে বলে টিনজাত বা বোতলজাত। তো আরেকটা ভাবে সংরক্ষণ করা যায় সেটা হচ্ছে শুকিয়ে। তোমরা কি শুটকি মাছ দেখেছো কখনো? আমরা বাসায় যে আচার তৈরি করি সেটাও কিন্তু শুকিয়ে তৈরি করি বেশিরভাগ সময়, যেমন আম শুকিয়ে বা চালতা শুকিয়ে, এরকম ফলটাকে শুকিয়ে রাখি, তারপর মাছ শুকিয়ে রাখি। তো সবজি কখনো শুকিয়ে রাখে, হ্যাঁ এটাও শুকিয়ে রাখা যায়। তো শস্য, ডাল এগুলোও কিন্তু শুকিয়ে সংরক্ষণ করি। বিভিন্ন ধরনের শস্য যেমন ধান, গম, মসুর, কলাই, বিভিন্ন ধরনের যে শস্যগুলো আছে সবগুলো আমরা কী করি? শুকিয়ে সংরক্ষণ করে থাকি। তো অনেক ধরনের খাদ্য রোদে বা চুলার আগুনে শুকিয়ে সংরক্ষণ করা যায়। অনেক রকমের খাদ্য যেমন ফল, মাছ, মাংস, শস্য,
ডাল এগুলো শুকিয়ে সংরক্ষণ করা যায়। আমরা আমাদের যে শস্য দানাগুলো রয়েছে সেগুলো আমরা বেশিরভাগ সময় দেখি যে শুকিয়ে তারপর একটা বস্তা বা একটা ড্রাম বা একটা বোতল বা বড় ধরনের ধামার ভিতরে রেখে সেগুলো সংরক্ষণ করে। আবার ফলমূল এগুলো শুকিয়ে সংরক্ষণ করতে পারি রোদে, আবার এটাকে আগুনে শুকিয়েও কিন্তু সংরক্ষণ করা যায়। মাছ মাংস এটাকেও সংরক্ষণ করে থাকে আগুনে শুকিয়ে বা রোদে শুকিয়ে। তো এই তিনটি উপায়ে খাদ্য সংরক্ষণ সাধারণত করা হয়ে থাকে, যেমন শুকিয়ে টিনজাত বা বোতলজাত করে আর রেফ্রিজারেশন করে। রেফ্রিজারেশন কি? রেফ্রিজারেশন হচ্ছে এক ধরনের প্রক্রিয়া যার মাধ্যমে ঠান্ডায় খাদ্য সংরক্ষণ করা যায়। আমাদের প্রায় বেশিরভাগ মানুষের বাসায় কিন্তু এখন ফ্রিজ রয়েছে, তাই না? আর এই ফ্রিজই হচ্ছে রেফ্রিজারেটর। রেফ্রিজারেশন প্রক্রিয়া এটি খাদ্য সংরক্ষণ করে থাকে। সবজি, মাছ, মাংস ইত্যাদি বিভিন্ন ধরনের খাদ্য ঠান্ডায় সংরক্ষণের কাজে রেফ্রিজারেটর ব্যবহার করা হয়। যেমন বিভিন্ন ধরনের যে সবজিগুলো আছে সেগুলো আমরা ফ্রিজের মধ্যে রেখে কিছুদিন পর সেটাকে ব্যবহার করতে পারি, আর নতুবা সেগুলো কি হয়, শুকিয়ে যায়, পচে যায়, বিভিন্নভাবে নষ্ট হয়ে যায়। এরপর খাবারের যে বিভিন্ন রান্না করা খাবার দাবার আছে সেগুলো আমরা ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারি। এছাড়াও কি কি করা যায়, আচার তৈরি করে বা বেশি করে লবণ দিয়ে বা বরফ দিয়েও খাবার সংরক্ষণ করা যায়। আমরা ফলগুলোকে বিভিন্ন ধরনের আচার তৈরি করে সংরক্ষণ করতে পারি, যেমন জলপাইয়ের আচার, আমের আচার, এরপর আছে তেঁতুলের আচার। এরকম বিভিন্ন ধরনের ফলগুলোকে আচার তৈরি করে সংরক্ষণ করতে পারি। এছাড়াও বেশি করে লবণ দিয়ে সেগুলোকে সংরক্ষণ করা যায়। তোমরা কি কখনো দেখেছো যে নোনা ইলিশ এটা কিভাবে সংরক্ষণ করে বা এটা কি? নোনা ইলিশ হচ্ছে লবণ দিয়ে সংরক্ষণ করা এক ধরনের মাছ। এটা কি করে? বেশি করে লবণ দিয়ে সংরক্ষণ করে রেখে দেয়। এরপরে আরেকভাবে সংরক্ষণ করা যায়, যেমন বরফ দিয়ে। বরফ কলের মধ্যে কি করে বরফ দিয়ে বিভিন্ন ধরনের খাদ্যগুলোকে, যেমন মাছ মাংস এগুলোকে বরফ দিয়ে ঢেকে রেখে সংরক্ষণ করে থাকে। তো এভাবে বিভিন্ন ধরনের খাদ্য বিভিন্ন উপায়ে সংরক্ষণ করা যায়। যেহেতু সংরক্ষণ করাটা জরুরি, তাই আমাদের সংরক্ষণের পদ্ধতিগুলো জানাও জরুরি। আজ আমরা জানলাম সবজি কি, সবজি কোন কোন সময়ে কোন কোন সবজিগুলো পাওয়া যাচ্ছে, এবং ফল কি, ফল কোন কোন সময়ে কোন ফলগুলো পাওয়া যাচ্ছে, খাদ্য সংরক্ষণ কেন করব, কিভাবে করব। তো শিক্ষার্থী বন্ধুরা, এই তথ্যগুলো সম্পর্কিত আরও যে প্রশ্ন রয়েছে তোমাদের, সেই প্রশ্নগুলো অবশ্যই তোমরা করতে পারো কমেন্ট বক্সে। আর আগামীকালকে আসছি অনুশীলনী সম্পর্কিত তথ্য নিয়ে। এই অধ্যায়ের থেকে অনেক